7 বছর পর এক কোটিপতি মেয়ে হঠাৎ এক গরিব ছেলের ভাঙা কুঁড়েঘরে পৌঁছাল। সে বলল, আমি তোমার ঋণ শোধ করতে এসেছি। কিন্তু সেই ছেলের উত্তর শুনে তার দুনিয়া কেঁপে গেল, এবং যে সত্য সামনে এলো তা দেখে প্রত্যেকের চোখ ভিজে গেল। পুরো কাহিনী জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তবে তার আগে ভিডিওটি লাইক করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে নিজের এবং নিজের শহরের নাম অবশ্যই লিখুন। বন্ধুরা, এটি বিহারের একটি সত্য ঘটনা। সেখানে থাকত অনন্যা, এক গরিব কৃষকের মেয়ে, যার ঘরে দুবেলা দুমুঠো অন্নও কখনো সখনো ভাগ্যক্রমে জুটত। কিন্তু তার চোখে ছিল এমন কিছু স্বপ্ন যা শহরের উঁচু উঁচু ইমারতের চেয়েও বড় ছিল। অনন্যা রোজ সকালে স্কুলে যেত, হাতে পুরনো বই, পায়ে ঘষে যাওয়া চটি, আর মনে একটা আশা যে হয়তো পড়াশোনাই তার ভাগ্য বদলে দিতে পারে। গ্রামের স্কুলটিও খুব একটা ভালো ছিল না। ভামা বেঞ্চ, ধুলোমাখা মাঠ, আর কিছু এমন বাচ্চা যারা পড়াশোনার চেয়ে অন্যের মজা ওড়ানোতেই বেশি বিশ্বাস করত। যখনই অনন্যা ক্লাসে আসত, কিছু বাচ্চা হাসতে হাসতে বলতো, আরে দেখো, আবার এসে গেছে সেই গরিব মেয়েটা, পড়াশোনা করে কি আর করবে। অনন্যা চুপচাপ মাথা নিচু করে থাকত, কিন্তু তার চোখে অশ্রু কম আর জেদ বেশি থাকত। সেই ক্লাসেই বসত রবি, এক অতি সাধারণ ছেলে, যার অবস্থাও খুব একটা আলাদা ছিল না। তার বাবা ছিল না, মা অসুস্থ থাকত, আর ঘর চালানোর জন্য তাকে স্কুলের পর খেতে মজুরি করতে হতো। কিন্তু তার মন এত বড় ছিল যে নিজের কষ্ট সে কখনো কাউকে দেখাত না। একদিন যখন সব বাচ্চারা অনন্যার মজা ওড়াচ্ছিল, ঠিক তখনই রবি দাঁড়িয়ে পড়ল আর বলল, গরিব হওয়া লজ্জার কথা নয়, কারোর মজা ওড়ানো লজ্জার কথা। পুরো ক্লাস হঠাৎ শান্ত হয়ে গেল। সেদিন প্রথমবার কেউ অনন্যার হয়ে আওয়াজ তুলেছিল। সেই দিনের পর থেকে রবি শুধু তার সহপাঠী রইল না, বরং তার সবচেয়ে বড় সাহারা হয়ে উঠল। রবি নিজে না খেয়ে থাকত, কিন্তু নিজের টিফিন অনন্যাকে দিয়ে দিত। রবির নিজের বই ছেঁড়া থাকত, কিন্তু সে নিজের খাতা অনন্যাকে পড়ার জন্য দিয়ে দিত। বহুবার এমনও হয়েছিল যে রবি নিজের মজুরির টাকা দিয়ে অনন্যার জন্য নতুন খাতা কিনে দিয়েছিল, আর নিজে পুরনো কাগজে লিখে কাজ চালিয়েছিল। ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব গ্রামের চর্চার বিষয় হয়ে দাঁড়াল। লোক বলতো দুজনেই গরিব, কিন্তু স্বপ্ন দেখছে যেন কোনো বড় ঘরের। কিন্তু তাদের কোনো কথাই কিছু এসে যেত না। তাদের কাছে শুধু একটা জিনিসই গুরুত্ব রাখত, পড়াশোনা আর একে অপরের সাথ। তারপর একদিন এমন এলো যা সব কিছু বদলে দিল। স্কুলে পরীক্ষার ফর্ম ফিল করতে হবে, ফিস জমা দিতে হবে। অনন্যার ঘরে টাকা ছিল না, তার বাবা আগে থেকেই ঋণে ডুবেছিল। সেই রাতে অনন্যা চুপচাপ নিজের বই এক কোণে রেখে দিল আর ঠিক করে নিল যে সে আর স্কুলে যাবে না। পরদিন সকালে যখন রবি তাকে স্কুলে দেখল না, তখন সে সোজাসুজি তার বাড়ি পৌঁছে গেল। অনন্যা বাইরে বসেছিল, তার চোখ লাল ছিল। রবি জিজ্ঞেস করল, কি হয়েছে, আজ স্কুলে কেন আসিসনি? অনন্যা নজর নিচু করে ধীরে ধীরে বলল, আর যাব না, ফর্ম ফিল করার টাকা নেই, পড়াশোনা এখানেই শেষ। এই শুনে রবি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। সেদিন তার পকেটে কিছু টাকা ছিল, যা সে তার মায়ের ওষুধের জন্য রেখেছিল। সেই টাকাটা তার মায়ের জন্য খুব জরুরি ছিল, কিন্তু সামনে বসে থাকা অনন্যার ভেঙে যাওয়া স্বপ্নগুলো তার কাছে আরও বেশি ভারী মনে হল। রবি কিছু না ভেবেই পকেট থেকে সেই টাকাগুলো বের করে অনন্যার হাতে রেখে দিল। অনন্যা অবাক হয়ে গেল। এটা কি? রবি মৃদু হাসির সাথে বলল, তোর ফর্মের টাকা, গিয়ে জমা দিয়ে দে। অনন্যার চোখে জল চলে এলো। কিন্তু এই টাকাটা তোর মায়ের ওষুধের জন্য ছিল। রবি একটা দীর্ঘশ্বাস ফেলল আর বলল, আমার মা তবুও বেঁচে যাবে, কিন্তু যদি তোর স্বপ্নগুলো মরে যায় না, তবে তুই কখনো বাঁচতে পারবি না। এই শুনে অনন্যা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। সেই মুহূর্তে সে অনুভব করল যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেটি গরিব হতে পারে, কিন্তু মনে কোনো কোটিপতির চেয়ে কম নয়। সেদিন অনন্যা ফর্ম জমা দিল আর আগের চেয়েও বেশি পরিশ্রম করতে লাগল। এবার সে শুধু নিজের জন্য পড়াশোনা করছিল না, বরং সেই ভরসার জন্য পড়াশোনা করছিল যা রবি তার ওপর করেছিল। সময় কেটে গেল, পরীক্ষার রেজাল্ট এলো, আর অনন্যা পুরো জেলায় টপ করল। গ্রামে প্রথমবার কোনো মেয়ে এত বড় নাম কামিয়েছিল। সব লোক অবাক ছিল, খুশি ছিল, কিন্তু সবচেয়ে বেশি খুশি ছিল রবি।
সে দূর থেকে দাঁড়িয়ে শুধু এটুকুই বলল, আমি জানতাম তুই পারবি। কিছুদিন পর অনন্যাকে শহরের বড় কলেজে পড়ার সুযোগ পেল, কিন্তু এর জন্য তাকে গ্রাম ছাড়তে হতো। সেই দিনটিও এসে গেল যখন অনন্যা তার ছোট ব্যাগ নিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। গ্রামের কিছু লোক এসেছিল তাকে বিদায় জানাতে, কিন্তু ভিড়ের মধ্যে একটা মুখ ছিল যা চুপচাপ দূরে দাঁড়িয়েছিল, রবি। অনন্যা ধীরে ধীরে তার কাছে গেল। দুজনেই কিছু মুহূর্ত চুপ করে থাকল। তারপর অনন্যা কাঁপা গলায় বলল, যদি তুই না থাকতিস তবে আমি এখানে কোনোদিন পৌঁছতে পারতাম না। রবি হাসল, এবার পিছনে ফিরে দেখিস না, শুধু এগিয়ে যাস। অনন্যার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। আমি ফিরে আসব আর তোমার প্রতিটা ঋণ শোধ করব, এটা আমার কথা রইল। রবি হালকা করে মাথা নাড়ল। আমার কিছু চাই না, শুধু এটুকু মনে রাখিস, যখন তুই বড় হয়ে যাবি তখন কোনো গরিবকে নিজের মতো হতে দিস না। বাস চলতে শুরু করল। অনন্যা তাতে বসে পড়ল। জানলার বাইরে দেখল রবি ওখানেই দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। সেদিন দুই মানুষ আলাদা হয়েছিল, একজন নিজের স্বপ্নের পিছনে ছোটার জন্য, আর অন্যজন সেই স্বপ্নগুলোকেই দূর থেকে দেখতে থাকার জন্য। কিন্তু দুজনের মনে একটা জিনিস বাকি ছিল, এক অধরা প্রতিশ্রুতি। আর হয়তো তারা জানতেও না যে এই প্রতিশ্রুতি পুরো ৭ বছর পর এমন এক কাহিনী লিখবে যা দেখে প্রত্যেকে কেঁদে ফেলবে। বাসের চাকা যেমন যেমন গ্রামের কাঁচা রাস্তা ছেড়ে পাকা রাস্তায় উঠল, তেমনভাবেই অনন্যার জীবনও এক নতুন মোড় নিতে শুরু করল। জানলার বাইরে দেখতে দেখতে তার চোখে গ্রামের প্রতিটা স্মৃতি ভাসছিল, ভাঙা কুড়েঘর, স্কুলের আঙিনা, আর সবচেয়ে বেশি রবির সেই মুখ যা দূর থেকে তাকে বিদায় জানাচ্ছিল। শহরে পৌঁছনোর পর সে প্রথমবার অনুভব করল যে জীবন কতটা কঠিন হতে চলেছে। সেখানে কেউ নিজের ছিল না, না ছিল কোনো আশ্রয়। কলেজ বড় ছিল, লোক নতুন, আর প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত। অনন্যার কাছে না ভালো পোশাক ছিল, না টাকা, শুধু একটা জেদ ছিল যে তাকে কিছু করে দেখাতে হবে। প্রথম সপ্তাহেই সে বুঝে গেল যে শুধু পড়াশোনায় কাজ চলবে না, থাকা আর খাওয়ার জন্য টাকা দরকার। সে এদিক ওদিক কাজ খুঁজতে লাগল, অনেক জায়গায় প্রত্যাখ্যাত হল। কেউ বলতো অভিজ্ঞতার প্রয়োজন, কেউ বলতো সময় নেই। কিন্তু অবশেষে সে একটি ছোট বাড়িতে কাজ পেল, ঝাড় দেওয়া, মোছা আর বাসন মাজার কাজ। সকালে কলেজ, দুপুরে কাজ আর রাতে পড়াশোনা, এটাই তার রুটিন হয়ে দাঁড়াল। বহুবার ক্লান্তি এত বেশি ছিল যে চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসত। কিন্তু যখনই তার রবির কথা মনে পড়ত, তুই পড়, একদিন বড় হবি, সে আবার উঠে বসত। অনেক রাত এমনও এসেছে যখন তার কাছে খাওয়ার মতো কিছু থাকত না। সে জল খেয়ে শুয়ে পড়ত, কিন্তু পরের দিন আবার সেই জেদ নিয়েই উঠত। শহরের ভিড়ে সে একা ঠিকই ছিল, কিন্তু তার ভেতরে এক আগুন ছিল যা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কলেজে ধীরে ধীরে তার পরিচয় তৈরি হতে লাগল। শিক্ষকরা তার পরিশ্রমে অভিভূত ছিলেন। কিছু ছাত্র যারা আগে তাকে উপেক্ষা করত এখন তার কাছে নোটস চাইতে আসত। কিন্তু অনন্যার মন শুধু একটা জিনিসেই ছিল, নিজের লক্ষ্য। একদিন কলেজে স্কলারশিপের পরীক্ষা হল। অনন্যা নিজের পুরো শক্তি লাগিয়ে দিল। যখন রেজাল্ট এলো তখন তার নাম সবার ওপরে ছিল। সে স্কলারশিপ পেয়ে গিয়েছিল। সেদিন প্রথমবার তার মনে হল যে হয়তো তার জীবন সত্যিই বদলে যেতে পারে। কিন্তু সফর এখানেই শেষ হল না। পড়াশোনার পাশাপাশি সে ছোটখাটো কাজ চালিয়ে গেল। ধীরে ধীরে সে টাকা বাঁচাতে শুরু করল। তারপর একদিন সে একটি ছোট কোম্পানিতে পার্ট টাইম চাকরি পেল। সেখান থেকে তার জীবন আরও এক মোড় নিল। সেই কোম্পানিতে সে কাজের সাথে সাথে অনেক কিছু শিখল, লোকেদের সাথে কথা বলা, সিদ্ধান্ত নেওয়া, আর সবচেয়ে জরুরি নিজের ওপর ভরসা করা। তার পরিশ্রম আর সততা দেখে কোম্পানির মালিক তাকে ফুল টাইম চাকরি দিয়ে দিল। এবার তার জীবন কিছুটা সহজ হতে লাগল। থাকার ভালো জায়গা জুটল, খাবারের চিন্তা কমল। কিন্তু তবুও প্রতি রাতে যখন সে শুতে যেত তখন একটা মুখ তার চোখের সামনে অবশ্যই আসত, রবি। একদিন অফিস থেকে ফেরার পথে সে রাস্তার ধারে একটি ছোট বাচ্চাকে দেখল যে ছেঁড়া বই নিয়ে বসেছিল। এটা সেই একই দৃশ্য ছিল যা সে নিজেও একসময় ছিল। অনন্যা তার কাছে গেল, তাকে কিছু টাকা দিল আর তার বইগুলো দেখল। সেই মুহূর্তেই তার রবির কথা মনে পড়ল, যখন তুই বড় হয়ে যাবি তখন কোনো গরিবকে নিজের মতো হতে দিস না। সেদিন থেকে অনন্যা ঠিক করে নিল যে সে শুধু নিজের জন্যে বাঁচবে না,
বরং সেই লোকেদের জন্য কিছু করবে যারা তারই মতো পরিস্থিতির সাথে লড়াই করছে। সময় দ্রুত কেটে গেল। পরিশ্রম, একাগ্রতা আর সততার জোরে অনন্যা নিজের চাকরিতে উন্নতি করল। তারপর কয়েক বছর পর সে নিজের ছোট একটা বিজনেস শুরু করল। শুরুতে অনেক অসুবিধে এলো, লোকসান হলো, লোকে টিটকারি মারল, কিন্তু এবার অনন্যা দুর্বল হল না। সে প্রতিটা হার থেকে কিছু না কিছু শিখল আর আবার উঠে দাঁড়াল। ধীরে ধীরে তার বিজনেস চলতে শুরু করল, তারপর বাড়তে লাগল, আর দেখতে দেখতে সেই গ্রামের গরিব মেয়েটি এখন শহরের এক সফল বিজনেস ওম্যান হয়ে উঠল। তার কাছে এখন সব কিছু ছিল, টাকা, নাম, পরিচয়, কিন্তু একটা জিনিস তখনও অসম্পূর্ণ ছিল, শান্তি। বড় গাড়ি, বড় বাড়ি, সব কিছু হওয়ার পরেও যখন সে রাতে নিজের ঘরে একা বসত, তখন তার মনে হতো যে কিছু একটা কমতি আছে, যেন সে জীবনে অনেক কিছু পেয়ে গেছে কিন্তু খুব জরুরি কিছু পিছনে ফেলে এসেছে। এক রাতে সে নিজের পুরনো জিনিসগুলো দেখছিল। একটা পুরনো থলিতে সে তার স্কুলের খাতা খুঁজে পেল। ওটা সেই একই খাতা ছিল যাতে সে কখনো গ্রামে পড়াশোনা করেছিল। সে ধীরে ধীরে সেটা খুলল। পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল, কিন্তু স্মৃতিগুলো একেবারেই টাটকা ছিল। হঠাৎ তার নজর একটা পাতায় গিয়ে আটকাল। সেখানে রবির হাতের লেখা ছিল, যখন তুই বড় হয়ে যাবি তখন কোনো গরিবকে নিজের মতো হতে দিস না। এটা পড়তেই তার চোখ থেকে জল পড়তে লাগল। সে মেঝেতে বসে পড়ল আর দীর্ঘ সময় ধরে সেই পাতার দিকে তাকিয়ে থাকল। সেই মুহূর্তে সে অনুভব করল যে জীবনে সে অনেক কিছু অর্জন করেছে, কিন্তু যে মানুষটার জন্য সে এখানে পৌঁছেছে তাকেই পিছনে ফেলে এসেছে। তার বুক ধরফর করতে লাগল, যেন ভেতর থেকে কোনো আওয়াজ বলছে, এখন ফিরে যা, এখনও সময় আছে। পরদিন সকালে সে কোনো মিটিং অ্যাটেন্ড করল না, কোনো কল ধরল না। সে শুধু একটা সিদ্ধান্ত নিল, সে ফিরে যাবে নিজের গ্রামে, নিজের অতীতে, আর সেই ঋণ শোধ করতে যা 7 বছর ধরে তার মনের উপর বোঝা হয়ে বসেছিল। কিছু ঘণ্টার মধ্যেই সে নিজের সব প্রস্তুতি শেষ করে নিল। ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। যখন সে নিজের লাক্সারি কারে বসল, তখন তার মন অদ্ভুত কিছু অনুভব করছিল, ভয়, আনন্দ, অনুশোচনা, সব একসাথে। গাড়ি শহরের রাস্তা ছাড়িয়ে হাইওয়েতে ছুটতে লাগল। প্রতিটা কিলোমিটারের সাথে সাথে তার হৃৎস্পন্দন বাড়তে থাকল। 7 বছর পর সে সেই পথেই ফিরছিল যেখান থেকে সে তার নতুন জীবনের শুরু করেছিল। যেমনই গাড়ি গ্রামের কাছে পৌঁছল, ধুলোমাখা রাস্তা আর পুরনো ঘরগুলো দেখে তার চোখ ভরে এলো। সবকিছু আগের মতোই ছিল, কিন্তু হয়তো এখন কিছুই আগের মতো ছিল না। গ্রামের লোক যখন সেই বড় গাড়ি আসতে দেখল, তখন তারা অবাক হয়ে গেল। বাচ্চারা দৌড়াতে লাগল, লোক নিজেদের মধ্যে কথা বলতে লাগল, কে এটা, কার বাড়ি এসছে? গাড়ি ধীরে ধীরে গ্রামের মাঝখানে এসে থামল। অনন্যা দরজা খুলল এবং গাড়ি থেকে নামল এবং নিচে পা রাখল। সে চারদিকে দেখল, সেই একই মাটি, একই হাওয়া, কিন্তু মনে একটাই প্রশ্ন ছিল, সে কি এখনও এখানেই থাকবে? তার চোখগুলো অস্থির হয়ে কাউকে খুঁজছিল, কিন্তু তখনই কেউ ধীরে থেকে বলল, যাকে তুমি খুঁজছ সে এখন আর আগের মতো নেই। অনন্যার বুক কেঁপে উঠল। তার কানে সেই কথাগুলো বারবার প্রতিধ্বনিত হতে লাগল, সে এখন আর আগের মতো নেই। তার মন যেন হঠাৎ ভারী হয়ে গেল। সে ধীরে ধীরে সেই লোকটির দিকে তাকাল যে এই কথাটি বলেছিল, কিন্তু তাকে কিছু জিজ্ঞেস করার সাহস হল না। মনে শুধু একটা চিন্তাই ছিল, রবি। সে সময় নষ্ট না করে গ্রামের অলিগলিতে এগিয়ে যেতে লাগল। প্রতিটা মোড়, প্রতিটা গাছ, প্রতিটা রাস্তা যেন তাকে চিনতে পারছিল। ছোটবেলার স্মৃতিগুলো পায়ে পায়ে চলছিল, কিন্তু আজ সেই স্মৃতিগুলোর সাথে একটা অদ্ভুত ভয়ও মিশে গিয়েছিল। কিছুক্ষণ পরেই সে গ্রামের সেই কোণায় পৌঁছাল যেখানে একসময় রবির কুঁড়ে ঘর থাকত। দূর থেকেই সে দেখল সেই একই জায়গা, কিন্তু এখন কুঁড়ে ঘরটি আরও জরাজীর্ণ হয়ে গিয়েছিল। দেওয়াল ভাঙা, ছাদ ঝুঁকে পড়া, যেন সময় তাকে পুরোপুরি ক্লান্ত করে দিয়েছিল। অনন্যার পা হঠাৎ ধীর হয়ে গেল, শ্বাস দ্রুত হতে লাগল, মনটা যেন বুক থেকে বেরিয়ে আসতে চাইছিল। সে নিজেকে সামলাল আর ধীরে ধীরে সেই কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল। দরজায় পৌঁছে সে হালকাভাবে আওয়াজ দিল, রবি। ভেতর থেকে কোনো উত্তর এলো না। সে আবার ডাকল, রবি, আমি অনন্যা। কিছুক্ষণ নীরবতার পর ভেতর থেকে কাশির একটা মৃদু আওয়াজ এলো। তারপর ধীরে ধীরে দরজা খুলল। দরজার সামনে যে মানুষটি দাঁড়িয়েছিল তাকে দেখে অনন্যার চোখ বড় বড় হয়ে গেল। সে রবিই ছিল, কিন্তু তেমন নয় যেমনটা সে তাকে ছেড়ে গিয়েছিল।
তার শুকনো মুখ, বসে যাওয়া চোখ, পুরনো আর নোংরা জামাকাপড়, যেন জীবন তাকে সব দিক থেকে ভেঙে দিয়েছিল। সে কিছুক্ষণ শুধু রবির দিকে তাকিয়ে রইল। রবি প্রথমে তাকে মন দিয়ে দেখল, তারপর হালকা ভ্রু কুঁচকে বলল, কে? অনন্যার বুক যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে কাঁপা গলায় বলল, আমি অনন্যা। রবির চোখে এক মুহূর্তের জন্য এক হালকা চমক এলো, কিন্তু পরের মুহূর্তেই তা ফিকে হয়ে গেল। সে একটা হালকা হাসি দিল। ও, তাহলে তুই এসেই গেলি? তার কথাগুলোতে আনন্দ কম আর ক্লান্তি বেশি ছিল। অনন্যার চোখ থেকে জল ঝরতে লাগল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু কথা গলায় আটকে গেল। রবি একপাশে সরে গেল। ভেতরে আয়। অনন্যা ধীরে ধীরে ভেতরে গেল। কুঁড়েঘরের ভেতরের অবস্থা দেখে তার মন আরও ভেঙে গেল। এক কোণায় ভাঙা তক্তপোষ, কিছু পুরনো বাসন আর দেওয়ালে ধুলো জমে আছে। এসব দেখে তার সেই দিনের কথা মনে পড়ে গেল, যখন সে এখানে বসে পড়াশুনো করত, যখন সবকিছু কঠিন ছিল কিন্তু আশা বেঁচে ছিল। কিছুক্ষণ নীরবতার পর অনন্যা সাহস করে জিজ্ঞেস করল, তোর মা কেমন আছে? এই শুনে রবির নজর নিচু হয়ে গেল। সে ধীরে থেকে বলল, এখন আর নেই। এটা শুনে অনন্যার পায়ের তলার মাটি সরে গেল। কি? কখন? রবি একটা দীর্ঘশ্বাস ফেলল। অনেক সময় হয়ে গেল। চিকিৎসার জন্য টাকা ছিল না। আর তারপর সে কথা অসম্পূর্ণ রেখেই চুপ হয়ে গেল। অনন্যাকে যেন কেউ ভেতর থেকে ভেঙে দিয়েছিল। তার হাত কাঁপতে লাগল। তার মনে পড়ল সেই দিনটির কথা, যখন রবি নিজের মায়ের ওষুধের টাকা তাকে দিয়ে দিয়েছিল। তার চোখ থেকে জল থামাচ্ছিল না। রবি তার দিকে তাকালো আর হালকা তিক্ততার সাথে বলল, কাঁদছিস কেন? এটা তো হওয়ারই ছিল। অনন্যা মাথা নাড়ল। না, এমনটা হওয়া উচিত ছিল না। যদি আমি এখানে থাকতাম তবে। রবি মাঝপথেই কথা থামিয়ে দিল। তবে কি করতিস? সময়কে আটকে দিতি? তার গলায় যন্ত্রণা ছিল, কিন্তু সাথে ছিল একটা ভেঙে যাওয়া বিশ্বাসও। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকল। তারপর অনন্যা ধীরে থেকে বলল, আমি ঋণ শোধ করতে এসেছি। রবি তার দিকে তাকালো আর একটা হালকা হাসল। ঋণ? সে কয়েক কদম এগিয়ে গেল। কোন ঋণ? যেটা আমি তোকে টাকা দিয়ে করেছিলাম, নাকি যেটা আমি তোর উপর ভরসা করে করেছিলাম? অনন্যার কাছে কোনো উত্তর ছিল না। তার চোখ নিচু হয়েছিল। রবি আবার বলল, তুই জানিস আমি কি ভেবেছিলাম? যে একদিন তুই ফিরবি আর আমরা দুজনে মিলে ভালো কিছু করব এই গ্রামের জন্য। তার গলা ধীরে ধীরে ভারী হতে লাগল। কিন্তু তারপর বুঝতে পারলাম যে কিছু মানুষ এগিয়ে যায় আর পিছন ফিরে দেখে না। এটা শুনে অনন্যার বুক চিরে গেল। সে তাড়াতাড়ি বলল, না রবি, আমি তোকে কোনোদিন ভুলিনি। প্রতিদিন তোকে মনে করেছি। শুধু। রবি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, শুধু কি? অনন্যা চুপ হয়ে গেল। তার কাছে কোনো উত্তর ছিল না যা সেই সময়কে ফিরিয়ে আনতে পারে। রবি এক কোণায় রাখা পুরনো চেয়ারে বসতে বসতে বলল, জানিস আমি এখানে কি করেছি এই বছরগুলোতে? অনন্যা ধীরে থেকে মাথা নাড়ল। আমি সেই প্রতিটি মানুষের সাহায্য করেছি যার প্রয়োজন ছিল। কাউকে টাকা দিয়েছি, কারোর জন্য কাজ করেছি। আমার মনে হতো মানবতাই সবচেয়ে বড় জিনিস। সে একটা তিক্ত হাসি দিল। কিন্তু যখন আমার পালা এলো, তখন কেউ এলো না। এই শুনে কুঁড়ে ঘরের ভেতরে নিস্তব্ধতা ছেয়ে গেল। অনন্যার চোখ থেকে অনবরত জল ঝরছিল। তাকে মনে হচ্ছিল যেন প্রতিটা কথা তার মনকে চিরে দিচ্ছে। সে ধীরে থেকে তার কাছে এলো আর বলল, আমি এখন এসে গেছি, সব ঠিক করে দেব, তোর জীবন বদলে দেব। রবি তার দিকে তাকালো আর মাথা নাড়ল। কিছু জিনিস টাকা দিয়ে বদলায় না অনন্যা। তারপর সে ধীর কিন্তু স্পষ্ট ভাষায় বলল, ঋণ টাকা দিয়ে শোধ হয় না, সময় দিয়ে শোধ হয়। আর তুই অনেক দেরি করে এসেছিস। এই শুনে অনন্যা যেন পুরোপুরি ভেঙে পড়ল। তার কাছে এখন আর কোনো শব্দ ছিল না, কোনো সাফাই ছিল না, শুধু অনুশোচনা ছিল। সে ওখানেই মাটিতে বসে পড়ল আর কাঁদতে লাগল। রবি তাকে দেখল। তার চোখেও জল ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়েছিল। বাইরে সূর্য ডুবতে শুরু করেছিল। কুঁড়েঘরের ভেতরে অন্ধকার ছড়িয়ে পড়তে লাগল। দুজনেই এক জায়গায় বসেছিল, কিন্তু তাদের মাঝে ৭ বছরের দূরত্ব ছিল, যা হয়তো কোনো দামেই পূরণ করা সম্ভব ছিল না। অনন্যার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, সে কি সত্যিই অনেক দেরি করে ফেলেছে? কুঁড়েঘরের ভেতরে অন্ধকার ঘনীভূত হতে লাগল, কিন্তু তার চেয়েও বেশি অন্ধকার অনন্যার মনে নেমে এসেছিল। সে মাটিতে বসে কাঁদছিল, আর রবি চুপচাপ এক কোণায় বসেছিল, যেন সে কান্না অনেক আগেই ছেড়ে দিয়েছিল। কিছুক্ষণ পর অনন্যা নিজের চোখের জল মুছল। তার গলা কাঁপছিল, কিন্তু এবার তাতে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। ঠিক আছে, আমি দেরি করে এসেছি,
কিন্তু এখন আমি কোথাও যাব না। রবি তার দিকে তাকাল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না। কি মানে? অনন্যা ধীরে ধীরে দাঁড়িয়ে উঠল। মানে, যতক্ষণ না আমি এই ঋণ সত্যি শোধ করতে পারব, ততক্ষণ এখানেই থাকব, এই গ্রামেই। রবি কিছু বলতে পারল না, সে শুধু নজর সরিয়ে নিল। পরের দিন থেকেই অনন্যা গ্রামে কাজ শুরু করে দিল। সে নিজের পরিচয় লোকানোর চেষ্টা করল না, কিন্তু কোনো লোক দেখানো কাজও করল না। সে সবার আগে গ্রামের বাচ্চাদের জড়ো করল আর পুরনো স্কুলের ভাঙা ঘরে তাদের পড়াতে শুরু করল। শুরুতে বাচ্চারা দ্বিধা করছিল, কিন্তু ধীরে ধীরে তারা আসতে লাগল। কেউ বই নিয়ে এলো, কেউ খালি খাতা, আর কেউ তো শুধু শেখার ইচ্ছা নিয়ে। গ্রামের মানুষও অবাক ছিল, এত বড় শহরের মেয়ে এখানে কেন থাকছে। কিন্তু অনন্যার এখন কারও কথায় কিছু এসে যেত না। সে সকাল থেকে সন্ধে পর্যন্ত বাচ্চাদের পড়াত, বয়স্কদের সাহায্য করত, আর রাতে পরের দিনের প্রস্তুতি নিত। সে গ্রামে ওষুধের ব্যবস্থা করল, কিছু গরিব ঘরের রেশন পৌঁছে দিল, কিন্তু সবচেয়ে বড় কথা এই যে সে এই সবকিছু কোনো নাম বা খ্যাতির জন্য করছিল না। রবি দূর থেকেই সবকিছু দেখত। সে কখনো কাছে আসত না, কিন্তু তার নজর সব সময় অনন্যার ওপর থাকত। একদিন যখন সে মাঠের কাছে দাঁড়িয়েছিল, সে দেখল যে অনন্যা একটা ছোট বাচ্চাকে পড়াচ্ছে। বাচ্চাটা বারবার ভুল করছিল, কিন্তু অনন্যা তাকে বকার বদলে ভালোবেসে বোঝাচ্ছিল। তখনই সেই বাচ্চাটি সরলভাবে বলল, দিদি, যদি রবি ভাইয়া না থাকত তবে আপনিও এখানে পৌঁছতে পারতেন না। এটা শুনতেই রবি যেন ভেতর থেকে কেঁপে উঠল। সে ওখানেই থেমে গেল, তার চোখ ভিজে গেল। সে প্রথমবার অনুভব করল যে সে যা করেছিল তা বৃথা যায়নি। সেই রাতে রবি শুতে পারল না। সে বারবার ওই কথাটাই ভাবতে লাগল। সকাল হতেই সে সোজা সেই জায়গায় পৌঁছাল যেখানে অনন্যা বাচ্চাদের পড়াচ্ছিল। অনন্যা তাকে দেখে কিছুটা ঘাবড়ে গেল। দুজনেই কিছু মুহূর্ত একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর রবি ধীরে ধীরে তার কাছে এলো। তার গলা আগের চেয়ে আলাদা ছিল, কিছুটা নরম, কিছুটা ভারী। তুই ঋণ শোধ করতে আসিসনি? অনন্যা চুপ করে রইল। রবি আরও বলল, তুই আমাকে আবার বেঁচে ফেরাতে এসেছিস। এই শুনেই অনন্যার চোখ থেকে জল ঝরতে লাগল। রবি প্রথমবার একটা হালকা হাসি দিল। আমি ভুল ছিলাম, আমার মনে হয়েছিল যে সব শেষ হয়ে গেছে, কিন্তু তুই আবার বিশ্বাস করিয়ে দিলি যে মানবতা এখনও বেঁচে আছে। অনন্যা কিছু বলতে পারল না, শুধু কাঁদতে কাঁদতে হাসল। ধীরে ধীরে দুজনে আবার একসাথে কাজ করতে লাগল। এখন সে একা ছিল না, রবি তার সাথে ছিল। কয়েক মাসের মধ্যেই গ্রাম পুরোপুরি বদলে যেতে লাগল। যেখানে আগে অন্ধকার ছিল, সেখানে এখন আশার আলো দেখা যাচ্ছিল। বাচ্চারা পড়তে লাগল, মানুষ একে অপরকে সাহায্য করতে লাগল। তারপর একদিন গ্রামের বয়স্করা সবাইকে জড়ো করলেন। তারা হাসতে হাসতে বললেন, যে মানবতা এই গ্রামকে আবার বাঁচিয়ে তুলল, সেই দুই মানুষ কি নিজেরাও একসাথে জীবন কাটাতে পারে না? সবার নজর অনন্যা আর রবির ওপর আটকে গেল। অনন্যা ধীরে থেকে মাথা নিচু করে নিল। রবিও কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর রবি একটা দীর্ঘশ্বাস ফেলল আর এগিয়ে গেল। সে অনন্যার দিকে তাকিয়ে বলল, আগে আমি তোকে আটকাইনি, কারণ আমি চেয়েছিলাম তুই উড়তে পারিস। অনন্যার চোখ জলে ভরে এলো। রবি আরও বলল, কিন্তু আজ জিজ্ঞেস করছি, তুই কি আমার সাথে চলতে চাইবি চিরতরের জন্য? পুরো গ্রাম শান্ত হয়ে গেল। কিছু মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। তারপর অনন্যা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে জল ছিল, কিন্তু মুখে শান্তি ছিল। সে হালকা করে হাসল আর বলল, এইবার আমি কোত্থাও যাব না। এটুকু শুনতেই পুরো গ্রাম করতালি আর খুশিতে ফেটে পড়ল। কয়েকদিন পর সেই একই স্কুলে, যেখান থেকে তাদের কাহিনী শুরু হয়েছিল, সেখানেই দুজনের বিয়ে হল। না ছিল বড় কোনো প্যান্ডেল, না ছিল কোনো জাঁকজমক, শুধু ছিল গ্রামের মানুষ, বাচ্চাদের হাসি আর অকৃত্রিম আনন্দ। রবি আর অনন্যা একে অপরের হাত ধরল, আর এইবার আর ছাড়ল না। যে জায়গায় কখনো দারিদ্র্য আর অসহায়তার কাহিনী লেখা হয়েছিল, সেখানেই এখন মানবতা আর ভালোবাসার নতুন শুরু হয়েছিল। সময়ের সাথে সাথে তারা গ্রামে একটা বড় স্কুল আর একটা ছোট হাসপাতাল তৈরি করল। এখন কোনো বাচ্চা পড়াশোনা থেকে বঞ্চিত থাকত না, আর কোনো অসুস্থ মানুষ বিনা চিকিৎসায় মারা যেত না। দুই মানুষ যারা একসময় নিজেদের লড়াই লড়ছিল, আজ মিলেমিশে শত শত মানুষের জীবন বদলে দিচ্ছিল। বন্ধুরা, এটাই এই কাহিনীর সবচেয়ে বড় সত্য।
কিছু ঋণ টাকা দিয়ে শোধ হয় না, সেগুলো মানবতা, সময় আর পরিষ্কার মন দিয়ে শোধ করা যায়। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, যদি আপনার জীবনেও এমন কোনো মানুষ থেকে থাকে যে কোনো স্বার্থ ছাড়াই আপনার পাশে দাঁড়িয়েছে, তবে কি আপনি তাকে কোনোদিন ভুলতে পারেন, নাকি আপনিও একদিন তার ঋণ শোধ করার চেষ্টা করবেন? যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে এটি অবশ্যই শেয়ার করবেন, যাতে আরও মানুষ বুঝতে পারে যে আসল সচ্ছলতা টাকায় নয়, মানবতার মধ্যে থাকে। আর যদি আপনি এমন সত্যি আবেগঘন আর হৃদয় ছোঁয়া কাহিনী শুনতে চান, তবে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে প্রতিটা কাহিনী শুধু কাহিনী নয়, এক একটা অনুভূতি হয়। দেখা হবে পরের কাহিনীতে।